শেষ চৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলম। পর্ব সংখ্যা ১২। রুবাবের আগমনে পুরো বাড়ির আনন্দে ভরপুর হলেও শীতল একেবারে নিশ্চুপ। রাত বাড়ার সাথে সাথে সকলে ঘুমাতে চলে গেছে, অথচ ঘুমকাতুরে শীতলের চোখে ঘুমের রেশমাত্র নেই। ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার ব্যালকনিতে বসে আছে সে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুধু বা এখনো ফিরছে না কেন এত রাত করে? বাইরে থাকা কিসের জন্য? কি এমন জরুরি কাজ করছে সে এত রাতে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুধু বাইক নিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ে নিচে গেল। কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল, শুদ্ধ কেবল হাত বাড়িয়ে কলিং বেল চাপার জন্য। তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল। ফোলা ফোলা চোখ, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে শীতল। শুধু তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুধু হ্যাঁ না কিছু না বলে উপরে উঠে গেল। শীতল পুনরায় বলল, মুরগির মাংসের তরকারি খুব সুন্দর হয়েছে, গরম করে খাবারের রুমে নিয়ে আসি। এবারে শুধু নীরব। সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে আছে। সে ওষুধের পিছপি যেতে থাকলো, আবার ডাক দিল, শুধু পায়ে। শুধু নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছনে ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হওয়া এক মানবীকে। সে অশ্রু ভেজা চোখ তার দিকে তাকিয়ে আছে। শুধু চলে গেলে শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজার পাশে ইন করতেই ইনকারেক্ট পাস দেখাচ্ছে। একবার দুবার তিনবার করে একই পাস দিলে বারবার ইনকারেক্ট দেখাচ্ছে। অবাক হলো সে। চতুর্থবার পাস দিতে দরজায় হাত লাগালো, মাত্রই কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে গেল সে। অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। আগে কখনো এমন হয়নি। একবার পাস দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পাস বদলে দিয়েছে সত্য ভাই? কিন্তু পাস বদলালো কেন? তাকে রুমে ঢুকতে দিবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে সত্য। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পাস ইন করায় কারেন্টের শক লেগে পাস ইন করা থেমে গেছে। শীতল থামতে নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুধু নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শখে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজের একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এরপর এসব ভেবে সে ফোনটা বিছানার ওপর ঢিল ছুঁড়ে ফেলে দিল। তারপর দুই হাত মাথার উপর নিয়ে চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, শোনা, যত পুরানো হয় তত খাঁটি হয়। আজকে থেকে তোকে পুরানোর দায়িত্ব আমার। আমাকে যাওয়ার কথা যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজে সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতে হবে, মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করবো তোকে। যদি না পারি তবে আমার নামও সহিব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরীর কন্যা, রেডি থাক। পরের দিন দুপুরবেলা লাঞ্চ করতে বসে মুখ মোটা করে তাকিয়ে আছে শীতল। সবাই আছে, শুধু সত্য ভাই নেই। তাকে কি কেউ ডাকেনি নাকি? সে ডাকার জন্য উঠে গেল, কিন্তু দেখতে পেল শুধু সিঁড়ি দিয়ে নামছে। চোখে মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল তো ভেজা। ভোরবেলা গোসল দেয় কোন পাগল? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাষাণ মানুষটাকে। শুদ্ধ এসে বসলো সেজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সে ছেড়ে এসে বসলো রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারল না। আচ্ছা, সে কি সত্য ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সারাফাত চৌধুরী হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতলের মাথা নিচু করে চুপ করে বসে আছে। একটু অল্প ভাত নিয়েছে, তবে চোখে মুখে ফুটে উঠেছে অশান্ত ক্লান্তি। ঘুম থেকে উঠলে এভাবে চোখ খোলার কথা না। তবে কি মেয়েটা কেঁদেছে? হয়তো। কারণ শীতল বাবাকে যখন মিস করে তখন কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলেড এবং মাংস পিস করে দিচ্ছে। সায়ন খোসা ছাড়িয়ে দুটো চিংড়ি তুলে দিল। সব পানির গ্লাস এগিয়ে দিল। সাম্য সেজন দুধ ভাত মেখে দিচ্ছে স্বর্ণ।
আরও আজ বায়না ধরেছে দুপুরবেলা দুধ ভাত খাবে। শুদ্ধ মাথা চেদের বসে পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য! টুকটাক কথাবার্তা হচ্ছে, সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে দিচ্ছে। তারপরেও কিছু একটা মিসিং। কি সেটা? শীতলের কথা বলা। শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতা দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে একথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধের দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে, ছোট ছোট লোকমা তুলে খাচ্ছে সে। খাবার কায়দা দেখে বোঝা যাচ্ছে পুরোই জেন্টলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুধু বাঁ পাশে রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য এরাই চৌধুরী বাড়ির নজরকাড়া তিন সুদর্শন যুবক। ছেলেদেরকে কিছু বলার জন্য তিনি মনে মনে কথা গুছিয়ে নিলেন, তারপর গলা খাকিয়ে দিলেন। সবাই বুঝলো বিশেষ কিছু বলবেন, তাই চুপ হয়ে গেল সবাই। তখন তিনি বললেন, সায়ন, শুদ্ধ, রূপা তিনজনই যথেষ্ট বড় হয়েছে। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করছে। বয়স থেমে থাকে না। বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েরা খুবই লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এটুকু বলে থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই এর পরেরটুকুও শুনতে চায়। উনি পরের কতটুকু পেশ করলেন। আহনাফ দেশে ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলব। এরপর সায়নের একে একে শুধু রূপক, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নের উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন একমনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো, তারপর বলল, সামনে নির্বাচন। তো তো বিয়ে ঠিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি, সে করো, নয়তো শুদ্ধ কিংবা রূপাবের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রূপা বিষম খেল। কোনো মতে পানি দিয়ে মুখের খাবারটুকু গিলে দুঃখে দুঃখে স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় বাবা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে বলবে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে, ছোট ভাই হয়েছে, এটা অন্যায় হয়ে যাবে তো। তার কথা শুনে শাওন ভ্রুকুঁচকে তাকালো, তারপর ক্যামেরা স্বরে জবাব দিল, কেউ কিছু বললে সেই কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিট বুঝিয়ে দেবো সমস্যা আছে কিনা। সে শালার এমন অবস্থা করব, এক সপ্তাহ হাঁটতে গেলে পারবে না। শরাফত চৌধুরী এবার গলা খাকিয়ে দিলেন, তবে ওনার ঠোঁটেতে মিটমিটে শয়তানি হাসি। তবে ছেলের কথা শুনে শরাফত চৌধুরী বিরক্তির মুখে উচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগামছাড়া কথাবার্তা বলেন, ইদানিং একটু বেশি বলেন, যার কারণে বারবার ওনার অস্বস্তি বোধ করতে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে, এখন কি ভদ্রতার জ্ঞানটুকু শেখাতে হতো তাকে? সায়ন নিজেও যেন বুঝতে পারল ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিঠে চাল তুলে ফেলতাম, তাই বলছি আর কি। ভাবো একবার কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় শ্যামু এবার জবাব দিল, পিঠের চাল তুলে ফেললে হাঁটতে পারবে না কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। তার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়, তুমি বরং তাদের পাছার ছাদ তুলে নিও। একথা শুনে স্বর্ণ শখ একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাসিতে ঠোঁটের কোণ বেঁকে আসছিল তাদের। কারোই বুঝতে বাকি নেই সায়নের কথার ডাবল মিনিং। যত প্রসঙ্গ বদলাতে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একথা শোনা মাত্রই সেজলের হাত থেমে গেল। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর এজন্যই অন্যকে বিয়ে করার কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যি তাকে মেনে নেবে না? সায়ন ভাই তখন বলল, মিশন সাকসেসফুল। তাহলে কি সায়ন ভাই মিথ্যা বলেছিল? তাকে সব বুঝিয়েছিল? সেজলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখে সামনের দিকে, সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে, অনুভব করে। শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্না ঠোঁটে ভেঙে আসলে সে নিমেষে সামনে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধর। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মনে মনে বলল, কলিজায় তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোর ওফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে কথাটা বলে সে ঠোঁটে কুলিয়ে হাসি বেঁধে নিল। বাবাকে বলল, মেয়ে কালো হোক, অশিক্ষিত হোক, আমার কোনো সমস্যা নেই, তাকে শুধু ষষ্ঠ ভাষী হতে হবে।
স্পষ্টভাষী, যেন সবার সামনে সত্য কথা বলার সৎসাহস থাকে। এটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই। দেখতে শুনতেও ভালো। মুখের আমাদের শীতলের মতো খুব আদুরে। বাহ! তাহলে আর কি? আমি যেমন আমার সঙ্গীতও তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথা চলা কাউকে বউ করতে আমি চাই না। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানেই কথা বলি? বলো। মন মতো মিলে সকাল অনুষ্ঠানের আগেই বিয়েটা করতে চাই। শরাফত চৌধুরী হাসতে হাসতে বললেন, কিরে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রী মানুষের বদনজর পড়েছে। জানোই তো বদনজর কত খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি। বলা তো চায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। দারুণ বলেছিস তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয় টয় কোনো কালেই ছিল না, এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক সত্যের খোঁচা মারা কথা শুনে শায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে সত্য তাকে মিন করে কথাগুলো বলছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি তো গ্রহণযোগ্য। তাই বলে এইসব সত্য ভাই কি বুঝছে না? চুরির থেকেও তার কথার আঘাতগুলো বেশি ধারালোভাবে বুক পাঁজরে বিঁধছে। তাই সে আঘাতের দৃশ্য বলে দেখে নিতে পারছে না। বুঝেও বুঝছে না। সে ভাত নাড়ছে। নাড়ানাড়ি করতে করতে দুফোঁট চোখের জল ফেললো। অন্তঃস্পর্শে মুছেও নিল। তখন শরাফত চৌধুরী মাথা নাড়িয়ে এগোলো। একটা নম্রভদ্র মেয়ের সন্ধান পেয়েছি। মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছেমতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে ৩ ভাই কে রাজি আছো? স্পষ্টভাবে জানাও। তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলে অবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নিবে? কিন্তু কিসের কম আছে তাদের? বাড়ি গাড়ি টাকা পয়সা নাকি অর্জিত মান সম্মানের? সায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠোঁটের কাছে গড়িয়ে এলো। জোরে শুরু দিচ্ছে। কিন্তু সে তো বাড়িতে গালাগালি দেয় না। ওইসবের জন্য চৌকাঠ পেরোতে হবে। কিন্তু এতক্ষণ আর শোনা যায় না। সেই যে খপাখপ খাবার গেলে উঠে বসল। যৌতুকের মায়েরে আলাপও করলেও ওসব ছাইপাশ আমার লাগে না। উঠছে বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা ৩ ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডার আম্মা পেলে আমার না হয় ধেই ধেই করে নাচতে নাচতে বাসায় সাজিয়ে দেবে। এ কথা বলে সামনে একটা পানির বোতল নিয়ে রুম থেকে চলে গেল। সারাফত চৌধুরী খেকিয়ে উঠলেন। কিছু বলতে গেলে সাফওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু একটু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাবও কোনো মতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। ২ ভাই বলল, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিছুক্ষণ চুপ থেকে সারাফত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল, ওরা তো না বুঝে পালিয়ে গেল। তুমি অন্তত কিছু বলো। লাগলে সময় নাও, ভেবেচিন্তে জানিও। ভাবাভাবির কিছু নেই। সব তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন? ছেলে তোমার, জন্ম দিয়েছো তুমি, পড়ালেখা করেছো, বড় করেছো তুমি। তুমি না হয় বলো তোমার ছেলের দাম কত? ঠিক কত হলে ছেলেকে বিক্রি করবে? ছেলের কথায় সারাফত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য হয়ে গেল। মূলত কথাটা বলেছে ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতেন রেজাল্ট, তবুও পরীক্ষার করতে মান সায় দিলেন। এত কথা, এত গল্পের মাঝে কেউ খেয়াল করল না বাড়ির আদরে কন্যার ছলছল চোখ। শীতল বসে থাকতে পারল না। উঠে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ উঠে হাঁটতে হাঁটতে বাবাকে উদ্দেশ্য করে বলল, নতুন কাজ ধরেছি। বিয়ের ব্যাপারে কদিন পরে কথা এগিয়েও বাবা। কিছুদিন যাক, আমিও বলে দেবো তোমাকে। শুদ্ধের কথা এবার বড়রা বুড়ো কুচকে তাকালো। কেবল বলল পাত্রীর মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে। এখন আবার বলছে কদিন পর। এই ছেলের ভাই কখন কি করে কে জানে। ওনাদের তাকাতে দেখে শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া না করে সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না, বাসবও না। কাজ ঘেঁষেও না ঘেঁষতেও দেব না। না নিজের কারো হব, আর না অন্যের হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি পোড়া। মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনে একমাত্রের কারণ। একথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুঁপিয়ে কান্নার শব্দ। নিঃশব্দে হাসল। খোঁচাটা তাহলে ঠিক মতো কাজে লেগেছে। যাক, শান্তি। কেমন লাগে বোঝেবার। সে আর দাঁড়ালো না। নিজের রুমের দরজা পাস ইন করতে করতে বলল, তোকে ডুবাতেও দেব না, হাত টেনে পাড়েও তুলতে দেব না। তোকে অথই জলে নাকানো চুবানি খাবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথে বেছে নিয়েছিস। এখন তুই পড়বি অভিলাষী। পড়তে পড়তে একসময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কদিন চুপ থাকবি? এতক্ষণ চুপ থাকবি, ততক্ষণ তোকে এভাবেই সামলাবো। দেখি
আমিও দেখি। কান্না করছিস? কর। তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। বিকেলের দিকে ভালো মন নিয়ে খেলতে খেলতে হঠাৎ সাম্য সেজন মারামারি লেগে গেল। দুজন দুজনকে খামচি মেরে রক্তাক্ত অবস্থা। তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে সিরাত এসে দুটোকে আরো দুইকে বসিয়ে দিল। মার খেয়ে একসাথে চিৎকার করে কাঁদছে তারা। শুদ্ধ বাইরে যাওয়ার জন্য নিচে নামতেই দেখে দুই বানর গলা ফাটিয়ে কাঁদছে। তাদের চোখ মুখ খামচানো, রক্ত বের হচ্ছে একটু একটু। তাকে দেখে দুজন হঠাৎ কান্না বন্ধ করে গেল, তবে ফোঁপানো বন্ধ হলো না। তাদের কান্নারত মুখ দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চোখ মুখের এই অবস্থা কেন তোমাদের? তারা কিছু বলার আগে তারা পুরোনায় ঘটনাটাকে জানালো। ঘটনা শুনে শুদ্ধ দুটোর কান ধরতে বসলো। তারাও ধরলো। ড্রয়িং রুমে তখন ফাঁকা। সিরাত বকতে বকতে গেছে অ্যান্টিসেপটিক আনতে। তখন শুদ্ধ বলল, মারামারি করতে ইচ্ছে করলে বাইরে কাউকে মেরে আসবি, মারার পর আরো দুঘা বসিয়ে আসবি, যাতে বাড়িতে বিছানা দিতে আসে। বুঝে গেল? তবুও যেন না দেখে নিজেদের মধ্যে মারামারি করতে। এ কথা শুনে দুজনেই কান ধরে ঘাড় কাত করে সম্মতি জানালো। একথা বলে শুধু দাঁড়ালো। বাগানের কাছে আসতেই দেখলো রুবাব একা একা এক বস্তা মাটি নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। মা করবে জিজ্ঞাসা করায় রুবাব দাঁত বের করে হেসে বলল, তোর বউয়ের মন খারাপ তাই গাছ লাগাবে। এখন এটা করতে সাহায্য কর ভাই। পারবো না। মুখে পারবো না বললো, ঠিকই সাহায্য করলো। দুই ভাই জড়াজড়ি করে ছাদে মাটি তুলে দেখে বাড়ির সব মেয়েরা এখানে। শীতলের সাথে চোখাচোখি হলে দৃষ্টি সরিয়ে নামানো যাবে। তখনই চোখ পড়লো পাশের ছাদের দিকে। সেখানে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে, বারবার দিকে তাকাচ্ছে। সেই ব্যাপারটা খেয়াল করেও কথা বাড়ালো না, নিচে নেমে এলো। বাড়ির মূল ফটকের দিকে এগোতে এগোতে ফোন বের করে কাউকে ফোন করলো। শুদ্ধ বলছি। অসময়ে পাশে বসে শুদ্ধ ভাইয়ের কল পেয়ে সৌরভ অবাকই হলো। সে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। যুদ্ধ পুরুষালী গুরু গম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল, তোদের সাথে কজন ছেলেকে দেখছি, 2 মিনিটের মধ্যে নিচে নামাতে বল। কোনো সমস্যা ভাই? কি হয়েছে? কি করছে তারা? না, তবুও থাকতে পারবে না। আচ্ছা, আমি এক্ষুনি নামাচ্ছি। শুধু কল কাটতেই ছেলেগুলোর মধ্যে একজনের কাছে কল এলো। ওরা এদিকে একবার তাকিয়ে নিচে নেমে গেল। এদিকে বাড়ির মেয়ে গিন্নিরা কিছু টেরও পেল না। শুধু গেট দিয়ে বেরিয়ে কয়েক কদম না ফিরলেও এক বৃদ্ধ মহিলা তার পথ আটকে দাঁড়ালো। তারপর মুখটা কাচুমাচু করে বলল, বাজান, চুড়ি লাগবো, বৌমারে চুড়ি কিনে দাও, খুব খুশি হইবে। শুধুর বৃদ্ধার মাথায় ঝুড়ির দিকে তাকিয়ে দেখে নানা রকমের কাঁচের চুড়ি। চুড়ি থেকে দৃষ্টি সরিয়ে তাকালো বৃদ্ধার ক্লান্ত মুখের দিকে। তারপর ওনার সাথে আসতে বলে পুনরায় বাড়িতে ঢুকলো। হাঁক ছেড়ে সবাইকে নিচে নামতে বলল। সবাই নামলো। বোনদের বলল, যার যতগুলো লাগবে নে। স্বর্ণ শখ শীতল বেশ কয়েকটা কালারের চুড়ি পছন্দ করলো। হাতে দিয়েও দেখলো 3 চৌধুরী গিন্নি দাঁড়িয়ে আছে। দেখে শুদ্ধ ভ্রুকুচকে বলল, তোমরা দাঁড়িয়ে রইলে যে? সীতারা জবাব দিল, তো কি করবো, এই চুড়ি পরার বয়স কি আর আছে? ব্যক্তিগত পুরুষকে চুড়ি পরে দেখাতে বয়স লাগে নাকি? ছেলের কথায় 3 গিনি ভীষণ লজ্জা পেয়ে পরক্ষণে ফিক করে হেসে ফেললেন। বুঝলেন ছেলে চাচ্ছে ওনারাও দুধ নিক। ছেলের খুশি করতে এবার ওনারাও চুড়ি পছন্দ করতে লাগলো। কিশোরীদের মতো রং নিয়েও খুঁতখুত করলো। অনেকদিন পর চুড়ি পেয়ে হাসলো খিলখিল করে। শুধু শুধু দেখলো আনন্দের ঝুমঝুম করা চৌধুরী বাড়ির চাঁদের হাত, যারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অনবরত আলো ছড়াচ্ছে, রঙিন সুখ বিলাস করছে। এজন্য এই বাড়িতে এত সুখ, এত আনন্দ। এদিকে তার ফোনে একের পর এক কল আসায় দাঁড়াতে সুযোগ পেল না সে। চট করে রুমে গিয়ে ফিরে এসে আবার অলক্ষ্যে মায়ের হাতে 5,000 টাকা গুঁজে দিল। ইশারায় বলল বৃদ্ধাকে দিতে। সীতারা এতক্ষণে বুঝেছে ছেলের মনোভাব এবং খুশিও হলেন। মন ভরে দোয়া করলো যাতে তার ছেলে সারা জীবন এরকম খুশি বিক্রেতাদের মতো খুশি বিলাতে পারে। সন্ধ্যার পর রুবাবকে নিয়ে পার্টি অফিসের সামনে এসে থমকে দাঁড়িয়ে যায় সায়ন। দলের ছেলেরা জাপটে ধরেও থামাতে পারছে না কনককে। কনক চিৎকার করে সামনে যা পাচ্ছে ভাঙচুর করছে। তার রাগ যেন আকাশ ছোঁয়া। ইতাহিত হুঁশও নেই তার। গায়ে লেগে আছে কাদামাটি। সে বোনের কবর জেরত করে ছুটে এসেছে সায়নকে মারতে। কারণ তার মতে সায়ন তার বোনের মৃত্যুর জন্য দায়ী। সায়নের ব্রেসলেট তার বোনের লাশের পাশে পাওয়া গেছে। সে যদি একাজ না করে তাহলে ওর জিনিস সেখানে কেন? দূরে দাঁড়িয়ে কনকের পাগলামি দেখছে সায়ন। কিন্তু তখনই অফিসের রুমে আগুন ধরতে যাবে তখনই দৌড়ে এসে থামালো তাকে। স্বাভাবিক স্বরে বলল, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি। না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি। আর গালাগালি দেব না। অকারণে কাউকে মারবো না।
তবে যে চোদনা আগ বাড়িয়ে আমার পেছনে সুড়সুড়ি দিতে আসবে তাকে সুস্থ হবে ফিরতে দেব না। তাই বলছি দুষ্টুমি করিস না। মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা, যা, বাড়ি যা। বাড়ি যাবো? হুম, যাবো তো। তার আগে তোর ৩ বোনের ১ বোনকে দে, খেয়ে কবরে শুয়ে আসি। এই বালের রাগ উঠাস না, বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বউ না যে আদর করে লোভে ঘরে আটকে রাখবো তোকে। আজুতা কথাবার্তা প্রকাশ্যে গিলে যাব। হ্যাঁ, আমার কথায় গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তুলে রাতের বেলা ঠিকই বোনের সাথে খেলাধুলা লাগালাগি বাদ রাখে না কিছুই, সে আমার কথা এত সহজে গিলতে যাবে কেন? তবে তুই তো জানিসই সায়ন, তুই গিলতেও পারস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়নের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনো হচ্ছে তাই। চোয়াল শক্ত হয়ে পড়ে তার। পুনরায় সাবধান করল, লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবারে আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরে অনবরত হাত বুলানো, হাতে মাটি লেগে আছে তার। তাই মাটি হাতে সায়নের টি-শার্ট এর কলারটি চেপে ধরে বলল, ওই মাদার চোদ, কেন লাগাম দেব? বল, কেন? আমার সাথে শত্রুতা? আমার খুন করতিস? আমার বোনটাকে কেন এভাবে মারলি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? বল, কেন মারলি? আমি তো ৩ বোনের কাউকে অসম্মান করেছি, বাজে টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়টা দিন আমার বোনটা আমাকে ভায়া বলে ডাকে না। ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না। আমার মা আমার সাথে কথা বলে না। ভায়া ডাক শোনার জন্য বুকটা জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার হয়ে দিয়েছিস তুই। তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়। আমার চোখের পানি যেন তোর জীবনকে অভিশপ্ত করে দেয়। আমার মতো তুই একবার ভাইয়ের ডাক শোনার জন্য পাগলের মতো হয়ে যাবি। তোকে যেন পুরো নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়। চোখে দেখতে হয় আদরের বোনের ক্ষতবিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা হয়ে উঠবে সর্বনাশের এক ধর্ষিতা নামের জায়গায়। শুনতে কেমন লাগবে? তুইও সেটা বুঝবি। তোর জীবনেও যেন এমন তিক্ততা অভিজ্ঞতা আসে। সায়ন এবার সহ্য করতে পারল না। শত্রুর হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গড়গড়িয়ে রক্ত বের হয়ে এলো। পাল্টা আক্রমণে কনক করল। সেও বসালো আরেকটা ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলো। রুয়াব তাদের আটকাতে চাইলেও পারল না। আজমল শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল। ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন তখন বদ্ধ উন্মাদ। ততক্ষণে ভিড় জমে গেছে পথচারীদের। রুবাব আজমল কোনো মতে ছাড়তে পারছে না। সায়ন চিৎকার করে কনককে বলল, এই সুরের বাচ্চা, আয়। কতবার বলবো যে তোর বোনকে আমি রেপ করিনি? শালা বাইঞ্চোদ, আমার কি মেয়ের অভাব রে? আমার কি তোর মতো ভদ্র মানুষের কুকুরে পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এক এসে যথেষ্ট তোর বোনকে থেকে শতগুণ সুন্দরী মেয়ে আমার বিছানায় তোলার। রেপ রেপ করে আমার কি তুই রোজ রোজ একই ভোজন গান শোনাচ্ছিস? আজ তোর ভোজন গান তোর পেছনেই ভরবো শালা। একথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢোকালো। তারপর ড্র খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মারল। ভ্যাজোদা, এটা দেখ, কে তোর বোনকে রেপ করেছে। সেই সাথে শুনে নে, তোদের চোদার সময় নেই এই সায়নের। আমার রুচি এতটাও জঘন্য না। সর চোখের সামনে থেকে যা, সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তো তুই শেষ। একথা বলে কনককে আরেকটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠল। সায়ন ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। রুবাব জবাব দিল, শুদ্ধ কল করেছে, সামনের অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্রুত চলো ভাইয়া। একথা শুনে সায়ন প্রাণপণে বাইক নিয়ে ছুটল। তাদের যেতে যেতে কনক থু করে থুতু ছুটে দিল। তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে পড়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরঘুর করছে রে সায়ন। কতদিক সামলাবি তুই? কতবার বাঁচাবি বোনদের? তোর বাগানের সেরা ফুলটাকে তুলবে ইয়াসিন, দুমড়ে মুছে শেষ করে দেবে সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে। তবে ভালো করে মন্দই আসে, যা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানি চুবানি খাওয়াতে শুধু ইয়াসিন যথেষ্ট। এরই থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। আর.এল.আর.সি নামের এক উন্নত মানের হাসপাতালে ওটির সামনে বসে আছে চৌধুরী নিবাসের প্রত্যেকটা সদস্য। চোখ মুখ ভর্তি জল দিয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে ওটির দরজার দিকে। ওটি চলছে। রক্তাক্ত পোশাকে এক কোণে দাঁড়িয়ে আছে শীতল। তার শরীর থরথর করে কাঁপছে। চোখে ভাসছে কিছুক্ষণ আগের ঘটনা।
সে, শামু আর সেজন মিলে মোড়ের ওপর দোকানদার আইসক্রিম কিনতে এসেছিল। হাঁটছিল একপাশ দিয়ে, হঠাৎ একটা গাড়ি এসে মেরে দেয় তাদের। পিছাড়া রাস্তায় ছিটকে পড়ে তিন ভাই বোন। মাথা ফেটে রক্ত বেরোতে থাকে গড়গড় করে। ছোট ভাইয়ের অবস্থা দেখে আঘাতপ্রাপ্ত শীতল আঁকড়ে পড়ে ভাইয়ের উপর, কাঁদতে থাকে হাউমাউ করে। এদিকে পথচারীরা আসতে আসতে পালিয়ে যায় গাড়ির ড্রাইভার। ১ ঘন্টা পেরিয়ে গেল, ওটির লাল বাতি নিভে গেল। ডাক্তারি পোশাকে বেরিয়ে এলো কয়েকজন ডাক্তার। জানলো মাথা ফাটলো, গুরুতর সমস্যা হয়নি, কয়েকদিন অবজারভেশনে রাখতে হবে, বাকিটা বোঝা যাবে। বিশেষ করে তাদের চোখে জন্মগত ত্রুটি থাকায় কোনো সমস্যা হচ্ছে কিনা লক্ষ্য করতে হবে। এই কথা শুনে কিছুটা নিশ্চিন্ত হলেও মনের ভেতরে একটা খুঁতখুঁতানি ভাব থেকেই গেল সবার। ঘড়িতে রাত ১১টা। শীতল চুপ করে শুয়ে আছে কেবিনে বেডে। এখনো মাথা ঘুরছে তার, খুব দুর্বল লাগছে। সিবিনেট থেকে শুনল সাম্য সেজন ভালোই আছে। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে যাবে তারা। একথা শুনে সে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে প্রতিটি ক্ষণে। তবে আজ যদি খারাপ কিছু হয়ে যেত তাহলে কি হতো? মেজোমাকে কি জবাব দিত সে? এসব ভাবতে ভাবতে তার চোখের কোণে জলরাশি গড়িয়ে পড়তে থাকলো। চোখের ওপর হাত রেখে সে নীরবে কাঁদতে কাঁদতে কারো উপস্থিতি টের পেল। কাদার শব্দ যেন সেই ব্যক্তি বুঝতে না পারে, তাই নিজেকে সামনে নিল। কিন্তু লাভ হলো না। চোখ মুছতে না মুছতে চোখ ভিজে উঠল। তখন নিঃশব্দ কেবিনে রূপা ভেতর এলো, বসলো বোনের শিয়রে। শীতলের মাথায় হাত রাখলো। শীতল কান্নায় ভেজে ঘুরল। রুবাব বোনের চোখ মুছিয়ে দিয়ে কাঁদতে নিষেধ করলো। ঠোঁটে হাসি ফুটে বলল, শুধু পাঠালো তোর খোঁজ খবর নিতে। সে কোথায়? কোথায় যেন গেল, যার আগে বলে গেল তোর খেয়াল রাখতে। একথা শুনে হিজল মুখ মলিন হয়ে গেল। ভেজা চোখের কোণে জমল অশ্রুকণা। এক পর্যায়ে ঠোঁট উঠলে কেটে দিয়ে বলল, সেদিনের পর থেকে শুদ্ধ ভাই আমার সাথে কথা বলে না, ওনার রুমেও ঢুকতে দেয় না, আমাকে একেবারে পর করে দিয়েছে। শীতল এভাবে কাঁদতে দেখে রূপবের হাসি পেল খুব। এখন হাসলে চলবে না। ভাই স্বাভাবিক কণ্ঠে বলল, কাঁদছিস কেন বোকা মেয়ে? খেয়াল রাখতে তো কমতি রাখছে না। জানিস কতবার দেখে গেছে তোকে যাওয়ার আগে, বারবার তোর খেয়ালের কথা বলে গেছে। যে খেয়াল পরপর অনুভূতি হয়, সেই খেয়াল রাখবে না আমার? তুমি শুদ্ধ ভাইকে বলো আমার আগের মতো হয়ে যেতে। সেটা আর হবে না রে পাগলি। কেন হবে না? ঘুমন্ত সিংহের খুঁচিয়েছিস তুই, অথচ যার হিংস্র থাবা হজম করবি না। শুদ্ধ ভাই ঘুমন্ত সিংহ? কি সব বলছো ভাইয়া তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপা হাসল। এই পাগলিটাকে কি করে বোঝাবে তার শুদ্ধ ভাইয়ের শাসনের আড়ালে পৃথিবীর সমান ভালোবাসা লুকিয়ে আছে। সে ছোট, সরল মনা বিধায় ছেলেদের তার নির্লিপ্ত অনুভূতিরা বুঝতে পারছে না। এক বুক ভালোবাসা বুকে রেখে কখনো বুঝতে পারছে না এই চঞ্চলতার প্রতি ভীষণভাবে দুর্বল সে। দুর্বল না হলেও কি আর থাকা যায়? কথায় কথায় কত মারে বকে, তবু এই মেয়েটা তার কাছেই যায়। আর আবদার করে শুধু শুদ্ধের কাছে। কারণ অকারণে অভিযোগে রাগ অভিমানে দেখানোর মানুষটাই শুদ্ধ। শুদ্ধকে ভয় পায়, তাও আবার তর্কও করে না। এত মার খায় তবু ঘুরে ফিরে তারই জিনিসপত্র ঘাটাঘাটি করে। কারণ তার শুদ্ধ ভাই তাকে প্রশ্রয় দেয়, শাসনের আড়ালে থাকে প্রশ্রয়। এই অবশ মেয়েটা বোঝে না সেসব, বুঝে কেবল কষ্ট দেওয়া। তবে একটা কথা না বললে নয়, এই পাগলিটির মধ্যে এমন কিছু আছে যার জন্য শুদ্ধের মতো সংযম একটা ছিল মন হারিয়েছে। শীতল নিজের অজান্তে তার মন প্রাণে প্রেম পুষ্প ফুটিয়েছে। তবে সে সত্যিই সন্দিহান, এ ছেলে আদৌ কখনো নিজের মুখে ভালোবাসার কথা প্রকাশ করবে কিনা। সুতলের সৌভাগ্য হবে কিনা সুধের মুখে ম্যাজিক্যাল শব্দ শোনার। মনে মনে এসব ভেবে রুবাবকে হাসতে লাগলো। দেখে শীতল মুখ ঘুরিয়ে নিল। সে কষ্ট পাচ্ছে অথচ রুবাব হাসছে। সব ভাইগুলো কেমন যেন হয়ে যাচ্ছে। কেউ তাকে ভালোবাসে না, সবাই কষ্ট দেয়। শীতলকে মুখ ঘোরাতে দেখে রুবাব বোনের মুখে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, নির্দিষ্ট একটা সময় সবার জীবনে প্রেম আসে। সে প্রেম ধরা দেয় বসন্ত রূপে, রঙিন কিছু স্বপ্ন লুটোপুটি খায় নিদারুণ প্রেমানুভূতিতে। তবে এ বসন্তের কারণে বারণে রয়েছে ভিন্নতা, মিশে রয়েছে মুগ্ধতা ও দগ্ধতা। এই বসন্ত ফাগুনের আগুনের ন্যায়, যে আগুন নিজে যেমন পোড়ায় সেই সাথে অন্যদেরকেও পোড়ায়। রূপবাবের কথা আগামাথা কিছুই বুঝল না শীতল, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রূপবাবু বুঝলো শীতল কিছুই বুঝেনি, তাই কথা না বাড়িয়ে বুদ্ধি খাটিয়ে অন্য প্রসঙ্গ তুলল। রাত তখন 2:30। অমাবস্যার রাত বিধায় ঘুরঘুরতে অন্ধকার চারিপাশ। এমন সময় চন্দ্রবিন্দু নিকটতম নামে ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এক মানবী। বয়স আন্দাজ করা না গেলেও ধারণা করা যায় উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি।
পরনে ব্ল্যাক জিন্স, সঙ্গে লেডিস লেদার জ্যাকেট, মাথায় হেলমেট। সে গত ২ সপ্তাহ যাবৎ ঝাউবনের আড়ালে দাঁড়িয়ে বাড়ির দিকে লক্ষ্য রাখছে। কেন রাখছে কে জানে? এসব জানে না ইয়াসিন। তবে অন্ধকারের রুমে বসে গত রাত থেকে মেয়েটাকে দেখছে সে। মিটমিটে হাসতে, লুকোচুরি খেলা পছন্দ করে না। আজ যাবে নাকি নাইটির মুখ দর্শন করতে? গেলে মুখই দেখবে, কথা দিতে পারছে না সে। কারণ সে নারীলোভী। নারী দেহ ও নেশায় এত টানে তাকে। রেড ওয়াইন আর নারীদের বিশ্রীভাবে আসক্ত সে। কি আর করার, পুরনো অভ্যাস তো। ছাড়ার ইচ্ছে নেই যদিও। মনে মনে এসব ভাবতে ভাবতে সে ভাঙা বাড়ির পেছনের দরজার দিকে বের হলো। নিঃশব্দেও চলাফেরা করায় পারদর্শী সে। কিন্তু গিয়ে দূর থেকে খেয়াল করলো মেয়েটি সেখানে নেই। পালিয়ে গেছে নাকি? আশেপাশেও তো কেউ নেই। কাউকে না দেখে ইয়াসিন শিস বাজাচ্ছে। মুহূর্তে তার মতো করে আরেকটা শিস বাজলো। অবাক হলো ইয়াসিন। এই মেয়েটা নাকি শিস বাজাতেও পারে? বাহ, দারুণ তো তাহলে। আর কি পারে সে? তবে শত্রুকে দুর্বল ভাবা নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আর সে বোকাও নয়। তার প্যান্টের পেছন থেকে পিস্তল বের করে হাতে নিল সে। গুলি চলে গেল তার কানের পাশ দিয়ে। নিশানা দেখে হাসল সে। এর সাথে খেলাটা খুব জমবে বলে মনে হচ্ছে। তবে খুকির বুকের পাটা আছে বলতে হয়। ইস, তাকে এক নজর দেখার জন্য মনটা খুব আকুপাকু করছে। একবার ভেবে না বাড়াতেই জঙ্গলের শুকনো গাছে ঝাউবনে আগুন জ্বলে উঠল। অগ্নিশিখা দেখে গেল কালো ঝাপটে ধরা এক নারীর মুখ। দারুণ দুটি চোখ, চোখ দিয়ে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। ইয়াসিন তাকে আপাতমস্তক দেখে জিহ্বাতে ঠোঁট বেছে নিল। নেমে নেমে উচ্চারণ করলো একটি শব্দ, অগ্নিকন্যা। তবে শব্দটা উচ্চারণ করার সাথে সাথে মেয়েটি শুট করল বুকে পরপর। যদিও নিশানা বুকে দ্রুতভাবে সাথে বসে পড়েছে মাটিতে। পরপরই উঠে দাঁড়ালো মেয়েটা। আর পেল না। এদিক ওদিক খুঁজতে গেল। শুনতে পেল আর ফিসফিসানির শব্দ। সেই শব্দ অনুসরণ করে একটু এগোতেই রিজওয়ান রেড অ্যালার্ট দিকে তাকালো না প্রথম। অর্থাৎ সেখানে সেফ নয়। সেটা দেখেও হাসলো সে। ছোট থেকে বড় হয়েছে রিস্ক নিতে নিতে। প্রাণ নিয়ে বাজি ধরতে বেশ লাগে। মোদ্দা কথা, মাফিয়া কিন্তু এমনই হয়। সামান্য একটা রেড অ্যালার্টে যদি পিছিয়ে যায় তাহলে সে কি ভালো দেখায়? না, মোটেও না। তাছাড়া কাজটা পালায়। একথা ভেবে সে ক্রুদ্ধ হেসে পেছনে সরতে কারো উপস্থিতি টের পেল। চট করে পেছনে ঘুরে পিস্তল তাক করতে দূর হতে ঝলন্ত অগ্নিশিখা ধীরে ধীরে স্পষ্ট হলো। সোয়েব সুদ্ধা শক্ত পেশাদার শরীরের অবয়ব। তার থেকে ৫ হাত দূরত্বে ধরুন এক বহিমায় দাঁড়িয়ে আছে ছেলেটি। তীক্ষ্ণ চাহনি তাকিয়ে আছে তারই দিকে। ছেলে হয়েও সে বলতে পারত, এই সায়েন্টিস্ট হাই লেভেলের অ্যাটিটিউড আর পার্সোনালিটিতে পরিচয় দেয়। বডি ফিটনেস দেখে যেমন তেমন ধরালো ধূর্ততা প্রকাশ পাচ্ছে। নয়তো এত তাড়াতাড়ি তার মুখোমুখি হওয়ার কথা না। শুদ্ধ আজও সরাসরি দেখল মাফিয়া কিং এর সুদর্শন রূপ। ইয়াসিন নীলাভ চোখ আর মুখ বলছে যে সে দেশি বিদেশি মিলিয়ে তার মুখবয়। অদ্ভুত রকমের সুন্দর দুটি চোখ। ডান চোখের পাতায় কাটা দাগ, নিখুঁত শারীরিক গঠন এবং গায়ের রং ফর্সা। বয়সটা সম্ভব ৩৫ থেকে ৩৮-এর কাছাকাছি। এই হচ্ছে মাফিয়া কিং ইয়াসিন খান। এতদিন যদি ছবি ভিডিওতে দেখার পর শুদ্ধকে সামনাসামনি দেখে ফেঁসে আসলো ইয়াসিন। শুদ্ধকে এখানে দেখে কিছুটা অবাক হয়েছে। তবে বিস্ময় ভাবটা চটে গিয়ে লুকিয়ে ফেলেছে সে। শত্রুকে দুর্বল দেখাতে নেই।